একাধিক পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীদের মতে বিগ ব্যাংয়ের মাধ্যমে আমাদের ব্রহ্মাণ্ডের সূচনা হয়েছিল, কিন্তু ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং কসমিক এক্সপ্যানশনের থিওরিতে এত সমস্যার কথা উঠে এসেছে যে বর্তমান সময়ের জ্যোতির্বিজ্ঞানীরা বিগ ব্যাংয়ের সমস্ত ধারণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমাদের ব্রহ্মাণ্ড ক্রমাগত ঠান্ডা এবং প্রসারিত হচ্ছে। এই বিস্তার এবং কুলিং প্রসেসটা প্রায় 13.8 বিলিয়ন বছর ধরে চলছে। তবে আজকে আপনারা ব্রহ্মাণ্ডের মধ্যে যে সমস্ত গ্রহ, নক্ষত্র এবং মহাকাশীয় ঘটনাগুলো দেখছেন, বাস্তবে কিন্তু এগুলো একটা ব্ল্যাক হোলের মধ্যে ঘটার সম্ভাবনা প্রবল আছে। বন্ধুরা, এটা হলো মডার্ন ফিজিক্সের আলোচিত সবথেকে রোমাঞ্চকর থিওরিগুলোর মধ্যে অন্যতম। যদিও খুব কম বিজ্ঞানী এমন আছেন যারা এই থিওরিটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেছেন। আপনি যদি প্রমাণ ছাড়া কাউকে বলেন যে আমাদের পৃথিবী একটা বিশাল বড় ব্ল্যাক হোলের মধ্যে আছে, তাহলে কি কেউ আপনার কথায় বিশ্বাস করবে? করবে না, তাই তো? কিন্তু দিন যত যাচ্ছে বিজ্ঞানীরা এই অসম্ভব থিওরিটাকে নিয়ে চিন্তাভাবনা করছেন এবং এর সপক্ষে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন। তারা বলছেন যে ব্ল্যাক হোলের মধ্যে উপস্থিত সিঙ্গুলারিটি এবং যে সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং আর ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল, উভয় আসলে এক। অদ্ভুত বিষয়টা হলো, অসম্ভব বলে মনে হওয়া এই থিওরিটাকে কিন্তু গণিতের দৃষ্টিকোণ থেকেও সাপোর্ট করা হয়। সূর্য, পৃথিবী, মঙ্গল গ্রহ এবং সৌরজগৎ সহ সম্পূর্ণ গ্যালাক্সি, এই সব কিছু একটা ব্ল্যাক হোলের মধ্যে উপস্থিত আছে। এটা বিশ্বাস করা সত্যি একটু কঠিন ব্যাপার, কিন্তু হয়তো এটাই ব্রহ্মাণ্ডের সূচনা সম্পর্কে উত্তর দেওয়ার জন্য সবথেকে ভালো ব্যাখ্যা। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আমাদের পৃথিবী কি সত্যি একটা বিশাল বড় ব্ল্যাক হোলের মধ্যে উপস্থিত আছে, নাকি এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। সত্যিটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 13.8 বিলিয়ন বছর আগে যখন বিগ ব্যাং হয়েছিল, তখন সেই সময় এন্ট্রপি প্রচণ্ড লো ছিল। তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত এন্ট্রপি ক্রমাগত বেড়েই চলেছে। এন্ট্রপি কথার অর্থ ভীষণ সহজ। ধরুন আপনার বাড়ির সামনে সদ্য একটা বিশাল বড় বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। সেই মুহূর্ত থেকে ওই বিল্ডিংয়ের এন্ট্রপি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। এখন যে বিল্ডিংটা একদম স্থির এবং পর্যায়ক্রমিক আছে, তার মধ্যে ধীরে ধীরে বিশৃঙ্খলা বাড়তে থাকবে। কিছুদিন পর থেকে বিল্ডিংয়ের সিমেন্ট খসে পড়বে, বিল্ডিংয়ে ফাটল ধরবে এবং একটা সময় পরে সেই বিল্ডিংটার অবস্থা এতটাই খারাপ হয়ে যাবে যে সেটা ভেঙে পড়ে যাবে। এন্ট্রপি এইভাবে বিশ্বের প্রত্যেকটা জিনিসের ভিতরের বিশৃঙ্খলাকে প্রকাশিত করে এবং দেখায় যে কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে এটা বেড়ে যায়। বিল্ডিংটা নির্মাণ হওয়ার সময় যেভাবে সেটার এন্ট্রপি সবথেকে লো ছিল, ঠিক একইভাবে বিগ ব্যাং যখন ঘটেছিল সেই সময় ব্রহ্মাণ্ডের এন্ট্রপি সবথেকে বেশি লো ছিল। এন্ট্রপি বিশেষত্ব হলো এটা পর্যায়ক্রমিকভাবে চলে না। এ স্টেপের পরেও এ স্টেপটায় আসবে এমন হয় না, বরং এটা সম্পূর্ণ র্যান্ডমভাবে চলতে থাকে। তবে ব্রহ্মাণ্ডের সূচনা পর্যায়ক্রমিকভাবে হয়েছিল। একাধিক পদার্থবিজ্ঞানীদের মতে এটা ফিজিক্সের সবথেকে বড় রহস্য। ব্রহ্মাণ্ড ক্রমাগত ডিসঅর্ডারের দিকে এগিয়ে যায়, কিন্তু বিগ ব্যাং অত্যন্ত ব্যতিক্রমী এবং উচ্চ পর্যায়ক্রমিক ঘটনা ছিল। বিগ ব্যাংয়ের পরে ব্রহ্মাণ্ড কয়েক হাজার লক্ষ দিকে যেতে পারত, কিন্তু এটা এমনভাবে তৈরি হয় যে প্রত্যেকটি জিনিস পারফেক্টভাবে সৃষ্টি হয়, যার জন্য পৃথিবীতে আজ আমাদের অস্তিত্ব আছে। বিগ ব্যাংয়ের পরে কোয়ান্টাম লেভেলে ফ্লাকচুয়েশন এসেছিল। এই লেভেলে ডিসঅর্ডারের রেট অনেক বেশি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা একেবারেই হয়নি। নিঃসন্দেহে বর্তমান সময়ে ব্রহ্মাণ্ডের ডিসঅর্ডার বেড়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ রহস্যটা সমাধান করতে পারেননি যে ব্রহ্মাণ্ড কেন এভাবে সৃষ্টি হয়েছে। আমি আপনাদের এন্ট্রপি সম্পর্কে এত কিছু বললাম কেন জানেন? কারণ ব্ল্যাক হোল হলো এই ব্রহ্মাণ্ডের এমন একটা জিনিস যার এন্ট্রপি অত্যন্ত বেশি। এটা একটা স্থির নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের কারণে তৈরি হয়। কোথাও না কোথাও আমাদের এই বিশ্ব এবং ব্ল্যাক হোলের নির্মাণের মধ্যে অনেক মিল আছে। বর্তমান সময়ে আমরা যে সমস্ত ব্ল্যাক হোলগুলো খুঁজে পেয়েছি সেগুলো সূর্যের তুলনায় কয়েক লক্ষ কোটি গুণ বড়। যখন আমরা কসমোলজি সম্পর্কে পড়ি, তখন আমরা ব্রহ্মাণ্ডের অনেক বড় পরিসরের স্ট্রাকচারের সম্পর্কে কথা বলি। কিভাবে গ্যালাক্সি এবং তার ভিতরের জিনিস তৈরি হয়, কিভাবে বিগ ব্যাংয়ের পরে এগুলো বিবর্তিত হয়েছে, এই সব নিয়ে আমরা আলোচনা করে থাকি। ব্ল্যাক হোল কসমোলজির কিছু রোমাঞ্চকর ঘটনার অংশ। এই অদ্ভুত জিনিসটার কথা হয়তো আপনারা সবাই শুনেছেন, যেটা একটা ভেঙে যাওয়া নক্ষত্র থেকে সৃষ্টি হয়। ব্ল্যাক হোলের ভিতরে যদি একবার কোনো জিনিস প্রবেশ করে, তাহলে সেটা কখনো বাইরে বেরোয় না। কিন্তু গত 30 থেকে 40 বছরে আমরা ব্ল্যাক হোলের একাধিক রহস্য উন্মোচন করতে পেরেছি। 1970 সালে স্টিফেন হকিংয়ের থিওরির কারণে আমরা এটা অনুমান করতে শুরু করেছিলাম যে ব্ল্যাক হোল মহাকাশ এবং সময়কে কোনোভাবে প্রভাবিত করে থাকে। সাধারণ কোনো মানুষের কাছে মহাকাশ হলো এমন একটা জায়গা যেখানে আমরা বসবাস করি, এবং সময় হলো এমন একটা জিনিস যেটা শুধুমাত্র অতিবাহিত হয়ে যায়। কিন্তু যখন আমরা ব্ল্যাক হোলের মতো স্ট্রাকচারের সম্পর্কে পড়াশোনা করি, তখন আমরা বুঝতে পারি যে মহাকাশ এবং সময়ের আসল মানে কি।
মহাকাশ এবং সময়কে যুক্ত করে বাস্তবতার জন্ম হয়। তাই ব্ল্যাক হোলের সম্পর্কে গবেষণা করে আমরা বাস্তবতাকে অনেক ভালোভাবে বুঝতে পারছি। বন্ধুরা, ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটা এলাকা যার ভিতর থেকে আলো পর্যন্ত বাইরে বেরোতে পারে না। এই ব্ল্যাক হোলের ভিতরে কি আছে জানেন? 1970 সালে স্টিফেন হকিং অনুমান করেছিলেন যে ব্ল্যাক হোল আকাশের ভিতরে তীব্রভাবে আলোকিত হয়ে জ্বলজ্বল করে এবং একটানা এনার্জিকে বাইরের দিকে রিলিজ করতে থাকে। এবার ব্ল্যাক হোল যদি একটানা নিজের ভিতর থেকে এনার্জি বাইরে বের করতে থাকে, তাহলে একদিন না একদিন তো এমন সময় নিশ্চয় আসবে যখন এর সম্পূর্ণ এনার্জি শেষ হয়ে যাবে এবং এটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এই জিনিসটা একটা অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছিল। যদি সত্যিই ব্ল্যাক হোলের ভিতরে যাওয়া কোনো জিনিস ফিরে না আসে, তাহলে ব্ল্যাক হোল যখন নিজের সমস্ত এনার্জি হারিয়ে নষ্ট হয়ে যাবে, তখন তার ভিতরে উপস্থিত জিনিসগুলোর কী হবে? স্টিফেন হকিং বলেছিলেন যে ব্ল্যাক হোলের ভিতর থেকে একটা রেডিয়েশন বের হয়। সেই রেডিয়েশনকে রিকনস্ট্রাক্ট করে আমরা ব্ল্যাক হোলের ভিতর থেকে সমস্ত তথ্য বের করতে পারি। 2020 সালে একটা রিসার্চে এই বিষয়টা প্রমাণিত হয়েছে, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের জীবদ্দশায় এটা করতে পারবো না। মানবজাতি হয়তো কখনো ব্ল্যাক হোলকে ধ্বংস হতে দেখতে পারবে না, কারণ এদের আয়ু কয়েক বিলিয়ন বছর হয়ে থাকে। তাই ব্ল্যাক হোলের ভিতরে আসলে কি হয় সেটা জানার জন্য অন্যান্য অপশানের সন্ধান করা হচ্ছে। এবারে অপশানগুলো আমরা খুঁজে পাই বা না পাই, থিওরিস্টরা এই বিষয়ে বিশ্বাসী যে ব্ল্যাক হোলের ভিতরে পরিবেশ স্থির আছে, এতটাই স্থির যে তার ভিতরে একটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ড প্রবেশ করতে পারবে। এবার প্রশ্ন হলো, তাহলে কি আমাদের এই ব্রহ্মাণ্ড একটা ব্ল্যাক হোলের ভিতরে আছে? একজন পদার্থবিজ্ঞানী এই ব্যতিক্রমী থিওরিটার ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছেন যে বর্তমান সময়ে আমরা যত ব্ল্যাক হোল দেখছি সেগুলোর ভর অনেক বেশি। সেগুলোর ভিতরে এত ভলিউম থাকে যে আমাদের সম্পূর্ণ সৌরজগৎ খুব সহজেই তার ভিতরে প্রবেশ করতে পারবে। আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের এই দৃশ্যমান ব্রহ্মাণ্ড ক্রমাগত প্রসারিত হচ্ছে, কিন্তু কার মধ্যে প্রসারিত হচ্ছে জানেন? আসলে মহাকাশ নিজে একটানা বিস্তার লাভ করছে। বিগ ব্যাংয়ের সময় থেকে এটা চলে আসছে। আমরা এটাও খুব ভালোভাবে জানি যে মহাবিশ্বের কিছু কিছু এলাকা এমন আছে যেটা আমাদের জন্য সম্পূর্ণ অদৃশ্য। মহাকাশের কোন বিন্দু থেকে বিগ ব্যাংয়ের সূচনা হয়েছিল সেটা আমরা দেখতে পাবো না। সহজভাবে বললে, সেই এলাকাটা আমাদের দৃশ্যমান ব্রহ্মাণ্ডের বাইরে আছে। ব্রহ্মাণ্ডের এই অংশটা আমাদের থেকে এতটাই দূরে আছে যে আমরা সেটা দেখতে পারবো না। বর্তমানে আমাদের দৃশ্যমান ব্রহ্মাণ্ড 93 বিলিয়ন আলোকবর্ষ ব্যাস জুড়ে বিস্তৃত, তবে আমরা এটা জানি না যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ব্যাস কত। তাহলে কি দৃশ্যমান ব্রহ্মাণ্ডের ব্যাসই বাস্তবে ব্ল্যাক হোলের ব্যাস, যার মধ্যে হয়তো আমরা সবাই বসবাস করছি? হয়তো এই ব্রহ্মাণ্ডও ততটাই বড়। অনেকেই ভাববেন যে মহাকাশ তো একটানা প্রসারিত হচ্ছে, তাই ব্ল্যাক হোলের ভিতরে বসবাস করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এটাও হতে পারে যে মহাকাশ ব্ল্যাক হোলের কোনো রহস্যময় ঘটনার কারণে বিস্তার লাভ করছে বলে মনে হচ্ছে। আমরা এটা জানি না যে ব্ল্যাক হোলের ভিতরে মহাকাশ এবং সময় কিভাবে কাজ করছে। তাই যতক্ষণ আমরা এই সপক্ষে কোনো প্রমাণ পাচ্ছি, ততক্ষণ আমরা ব্ল্যাক হোলের ভিতরে ব্রহ্মাণ্ডের উপস্থিতি সম্পর্কিত থিওরিটাকে সঠিকও বলতে পারবো না, আবার এটাকে মিথ্যাও বলতে পারবো না। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? আমরা কি সত্যি ব্ল্যাক হোলের ভিতরে বসবাস করছি? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।